আপনি খুলনা ইউনিভার্সিটি চালু করলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। এই তিনটার ভিতরে কমনটা হইতেছে যে এটা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতেছে, কোনো টপিক বা বিষয় রিলেটেড ব্যাপারকে। তো একটা লোগো হচ্ছে একটা কোম্পানির কে রিপ্রেজেন্ট করে, একটা যে কোনো প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে, বা যে কোনো একটা স্পেসিফিক বিষয়কে উপস্থাপন করতেছে। তো লোগো জেনারেলি অনেক বিষয়ের উপর বেস করে হইতে পারে। যেমন এটা মনে করেন যে একটা পারফিউম, হ্যাঁ, পারফিউমের নাম। এইখানে আমরা যদি এই লোগোটা দেখি, খেয়াল করেন, এই ইউনিলিভার দেখছেন? ইউনিলিভার এই ইউ যে চিহ্নটা আছে এটাতে কি প্রকাশ করতেছে? এটা হইতেছে বাঞ্চ অফ থিংস, বাঞ্চ অফ প্রজেক্টস অর প্রোডাক্টস এরকম টাইপের, এই জন্য ইউনিলিভার এই এভাবে উপস্থাপন করতেছে। তো যখন ইউনিলিভারের সাথে বাংলাদেশটা অ্যাড হয়ে যাচ্ছে তখন এটা ইউনিলিভার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সেম ওয়ে দেখেন এই যে লোগোটা আছে এটা কিন্তু আমরা কি দেখতেছি এখানে? এখানে হচ্ছে আমরা একটা স্পার্কলিং কিছু দেখতে পাইতেছি, তাই না? সো এই স্পার্কলিং ব্যাপারটা আবার দেখেন একটা রেড জোন দিয়ে মার্ক করে দেওয়া আছে। তো বুঝতেই পারছি যে এটা আগুনে নেওয়া যাবে না বা এই টাইপের বিষয় থেকে অ্যাভয়েড রাখা লাগবে। তো এই যে লোগোর যে ভ্যারিয়েশন আছে এটা হচ্ছে লোগোর ক্যারেক্টারিস্টিক্স প্রকারভেদকে ডিফাইন করে। তো আমরা যদি প্রথমে এই লোগোটার দিকে আসি, এটা হচ্ছে বলে কি বলেন তো, অ্যালফাবেটিক লোগো, বা কোনো কিছু অ্যালফাবেটের থ্রুতে বা লেখনির মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে। আর এইটা লোগো নিয়ে যদি আমরা কথাবার্তা বলি এটা হচ্ছে পিক্টোরিয়াল বেসড লোগো। আরো অনেক প্যাটার্ন টাইপস আছে লোগো, বাট যেহেতু দিস ইজ আওয়ার বেসিক ডিসকাশন রাইট নাও, ফর দ্যাট রিজন আমরা হচ্ছে এটা বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? এইবার আমরা একটু বুক ইলাস্ট্রেশন নিয়ে বেসিক কথাবার্তা বলি। বুক ইলাস্ট্রেশন বা বুকস এর ব্যাপারটা কি আসলে? বুকস হচ্ছে যে একজন মানুষের বা কোনো লেখকের কোনো বক্তব্য থাকে সেটা লিপিবদ্ধ করে যেটা রাখা হয়, হ্যাঁ, এটা হইতেছে রাইটিং আর্ট। এটা এক ধরনের আর্ট, এটা হচ্ছে একটা রিটেন বেস ফরম্যাটে থাকে, ঠিক আছে? আমরা যখন পেইন্টিং করতেছি তখন হচ্ছে এটা ক্যানভাসে কি পেইন্ট ফরমেশনে থাকতেছে। আমরা যখন কোনো কিছু মিউজিক করতেছি তখন হচ্ছে সেটা রেকর্ডিং ফরমেশনে থাকতেছে। আমরা যখন কোনো কন্টেন্ট দেখতেছি সেটা হচ্ছে ভিডিওগ্রাফি ফরম্যাটে থাকতেছে। তো পৃথিবীর প্রতিটা আর্ট হচ্ছে এরকম একটা নিজস্ব ফরম্যাট থাকে। সো ওই ফরম্যাটের উপর বেস করে ওই আর্টটাকে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? সো এটা হইতেছে রিটেন বেস কন্টেন্ট বা রিটেন আকারে লিপিবদ্ধ আছে এই বইটার ভেতরে। সো রাইট নাও উই হ্যাভ এ বেসিক ডিসকাশন অ্যাবাউট বুকস, বা কিভাবে হচ্ছে আমরা বুক ইলাস্ট্রেশন লিখবো বা আঁকাবো, এর ওভারঅল অবজারভেশন আমাদের একটু বুঝতে হবে। রাইট নাও আপনারা যদি নোটিস করেন এখানে হচ্ছে আমরা একটা বই দেখতে পাচ্ছি। এটা হইতেছে খুব ফেমাস একটা বই, ইকিগাই নাম। ইকিগাইটা হইতেছে মূলত কি? এটা হইতেছে আপনার একটা জাপানিজ মানুষের দীর্ঘ সময় ধরে বেঁচে থাকার 100+ এইজ বেঁচে থাকার যে একটা কনসেপ্ট আছে, গল্প আছে, এইখানে এই প্রতিটা বিষয়কে চ্যাপ্টার ওয়াইজ সাজানো হয়েছে। আমি এটা পড়তেছিলাম, বেশ ইন্টারেস্টিং একটা বই আর খুবই দারুণ ইফেক্টিভ ওয়েতে লেখা। এখানে মোট আমি 9টা চ্যাপ্টার পাইছি মেবি, হ্যাঁ 5, হ্যাঁ এই তো 9, হ্যাঁ 9টা চ্যাপ্টার আছে, 9টা চ্যাপ্টার আছে, 9টা চ্যাপ্টার আছে। তো খুবই ইন্টারেস্টিং, প্রতিটা চ্যাপ্টারে বিভিন্ন বিভিন্ন জিনিসপত্রের ইনফরমেশন এখানে ইনপুট দেওয়া আছে। ইকিগাই কি, তারপর হচ্ছে ইকিগাইয়ের মানে সিক্রেটস ব্যাপারটা কি আসলে, তারপর হচ্ছে লোগো থেরাপিটা কি, ফাইন্ড ফলো এভরিথিং ইউ ডু, এরকম মাস্টার্স অফ লংজিভিটি, এরকম মানুষের বিভিন্ন বক্তব্য মিলে এই ইকিগাই মানেই হইতেছে কি, এটা যে জীবন, এরকম। দ্য জাপানিজ সিক্রেট টু এ লং অ্যান্ড হ্যাপি লাইফ, এটার মূলত গল্পটাকেই কেন্দ্র করে এই বইটা পাবলিশ করা হয়েছে। যেহেতু আজকে আমাদের বুক ইলাস্ট্রেশনের ক্লাস, সো আমরা সবার আগে চলুন বুঝে নেই বুক ইলাস্ট্রেশনের বা একটা বইয়ের জেনারেল বৈশিষ্ট্যগুলো আসলে কি কি থাকে, দেন আমরা আস্তে আস্তে আঁকাবো। মনে করেন পরীক্ষার কোয়েশ্চেন্স থাকলো, আপনাকে দেওয়া হলো যে খুলনা ইউনিভার্সিটি আর্কিটেক্টের আগামী 26শে মার্চ 2025 একটি বিশেষ সংখ্যা বের হবে যেখানে আর্কিটেক্টের এক্সিবিশন রিলেটেড বিষয় নিয়ে উপস্থাপন করা হবে। তো এই বিষয়ের উপর বেস করে একটা এক্সিবিশনের ক্যাটালগ অঙ্কন করো বা একটা বই অঙ্কন করো, বা খুলনা ইউনিভার্সিটি আর্কিটেক্ট ফাইনাল ডিসপ্লে একটা এক্সিবিশন ক্যাটালগ অঙ্কন করো, বা আগামী বই মেলায় যেহেতু খুলনা ইউনিভার্সিটি আর্কিটেক্ট থেকে একটা বই পাবলিশ হচ্ছে আর্কিটেক্টের হাতে খড়ি, এইটার একটা বুক ইলাস্ট্রেশন কনসেপ্ট বুক ইলাস্ট্রেশন অঙ্কন করো, এরকম টাইপের আপনাকে বেসিক ইনফরমেশন আঁকাইতে হবে বা উপস্থাপন করতে হবে। তো আপনি
আর্কিটেক্টের ড্রয়িং এ যাই আঁকান না কেন সবসময় আপনাকে দুটো বিষয় খুব মেজরিটি ওয়েতে খেয়াল রাখতে হবে। প্রথমটা হইতেছে আইডিয়া জেনারেট, সেকেন্ড হচ্ছে প্রপারলি এক্সিকিউশন বা আঁকানো। ঠিক আছে, তো আমরা চলেন সবার আগে বৈশিষ্ট্যটা দেখি। যেই রাইটারটা আছে এই রাইটারটা নামটা যদি খেয়াল করি দেখেন, হেক্টর গার্সিয়া অ্যান্ড ফ্রান্সিস মিরালস। ইনি যখন এই বইটা যখন এরা দুজন মিলে লিখেন তখন অনেক রেফারেন্স আনেন বিভিন্ন বইয়ের। মূলত টার্গেটটা ছিল যে হ্যাপি লাইফ, হেলদি লাইফ লিড করার পেছনের যে সিক্রেটটা আছে সেটাকে এই বইয়ের থ্রুতে উপস্থাপন করা। তো ইনারা হচ্ছে জাপানে যায়, বিভিন্ন মানুষের হচ্ছে আপনার ওকিনাওয়া নামে একটা জায়গা আছে, গ্রাম আছে, সেই গ্রামে যায়, সেই গ্রামে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নেয় তাদের লংজিভিটি, দীর্ঘ সময় ধরে বেঁচে থাকার। এখানে যারা ইন্টারভিউ দিছে অ্যারাউন্ড 120+ এইজ তারা বেঁচে ছিল। তাদের ডায়েট, তাদের কোনো কিছুর উপর বেস করে বেঁচে থাকা, বা তারা যে জিনিসটাকে বেশি ভালো লাগতেছে পছন্দ করে সেটার উপর বেঁচে থাকা, সেটাকে নিয়ে বেঁচে থাকা, তাদের যে নেইবারহুড আছে বা একটা মানে ভ্যারাইটিস অফ ফুড ট্রাই করা, ডায়েট, হেলদি লাইফস্টাইল, হ্যাঁ, প্রতিনিয়ত হচ্ছে খুবই হাসি খুশি থাকা, এই যে স্ট্রেসলেস লাইফ, বা যারা বৃদ্ধ হয়ে যায় তারা তাদের যে ছেলে মেয়ে আছে বা যারা অনেক বেশি পরিমাণে ইয়াং আছে, আমরা কি দেখি, আমরা দেখি যে আমাদের বাবা মার ঘাড়ে হচ্ছে আমরা বসে খাওয়া দাওয়া করি দীর্ঘ 35 বছর পরে, তারপর একটা গভর্নমেন্ট চাকরি বা প্রাইভেট চাকরি করি, এরপর হচ্ছে আমরা বৃদ্ধ হয়ে যাই, একটা বিয়ে শাদী করলাম, যদি পছন্দ থাকে ইটস ওকে, আদারওয়াইজ বিয়ে শাদী করলাম, দেন আমরা বৃদ্ধ হয়ে যাই, দেন সেম টু সেম বিষয়টা সাইক্লিং হয়। বাট জাপান ইজ নট ফর বিগিনার, জাপানের গল্পটা কিন্তু এরকম না। আমরা বাংলাদেশের মানুষটা কি, উই আর নট কনসিয়াস অ্যাবাউট আওয়ার হেলথ। আমাদের অতিরিক্ত ফ্যাটি মানুষকে আমরা মনে করি যে খুব নাদুস নুদুস স্বাস্থ্যবান। আমাদের বাংলাদেশের কনসেপ্ট হচ্ছে যে ফ্যাটি মানুষ মানে স্বাস্থ্যবান, কিন্তু জাপানের কনসেপ্টটা হচ্ছে লিন বডি হচ্ছে স্বাস্থ্যবান। তো এই যে যাবতীয় ব্যাপারটা আছে এটাকে কিভাবে আপনি একটা সিঙ্গেল কভার পেজে উপস্থাপন করবেন, দিস ইজ দ্য রিয়ালিটি অফ ইয়োর ড্রয়িং আর ইয়োর কনসেপ্ট। তো দেখেন সবার আগে এখানে একটা ফুটন্ত গাছের ডালকে নেওয়া হয়েছে, আমরা গাছের ডালে বেশ কিছু ফুল দেখতে পাইতেছি। তো এই যে ইকিগাই যে শব্দটা আছে এটাকে এই কনসেপ্টের সাথে ব্লেন্ড করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে দুইটা জিনিস কমন পাচ্ছি। ফার্স্ট অফ অল কি, প্রথমে আমরা যে জিনিসটা কমন পাইতেছি এটা হইতেছে যে একটা কি, যে কোনো টাইপের ডেকোরেটিভ কনসেপচুয়াল, ফার্স্ট অফ হচ্ছে কনসেপচুয়াল, আমাদের হচ্ছে একটা কনসেপচুয়াল ছবি অ্যাড করতে হবে যখন হচ্ছে আমরা ইলাস্ট্রেশন করব, ইলাস্ট্রেশন করার সময়। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমাদের যেই টপিকে আমরা ইলাস্ট্রেশন করতেছি, সো ওই টপিক নেম অর বুক টাইটেল। ঠিক আছে, এই দুইটা জিনিস খুব বেশি নেসেসারি। আমরা এখানে টাইটেল হিসেবে দেখতেছি ইকিগাই, এইটা জাপানিজ একটা শব্দ, তো এটা আমরা দেখতে পাইতেছি। আর এখানে আমরা একটা চেরি ব্লজম যে একটা ফুল আছে সেটা ফুটলে যেরকম দেখা যায় ওইটার আমরা হোয়াইট ভার্সনটা দেখতে পাইতেছি এখানে। ঠিক আছে, সো আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। থার্ডলি হচ্ছে আমাদের বুকসের যে মেইন যে একটা আইডিয়াটা আছে এই আইডিয়াটা আমাদের উপস্থাপন করতে হবে। সো রাইট নাও আমরা এখানে ঠিক বইয়ের টাইটেলের নিচে দেখতে পাইতেছি যে এখানে জাপানিজ সিক্রেট টু এ লং অ্যান্ড হ্যাপি লাইফ। তো যখন আমরা এই টাইটেলটাকে অ্যাড করতেছি, মেইন কনসেপ্ট অফ দ্য বুক, মেইন concept of the book or abbreviation, in one sentence. Alright, so এইখানে আমরা এই বিষয়টা খুঁজে পাইলাম। এখন আপনি যখন এই বিষয়টাকে অ্যাড করে দিচ্ছেন এখানে তখন কি হইতেছে বলেন তো, আপনার টোটাল যে বইয়ের যে কনসেপ্ট আছে সেটা 100% ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি এই বইটা যদি পড়ি, হোয়াট উইল আই গেট ফ্রম দিস বুক। এই বইটাই হইতেছে টোটাল, দেখেন খেয়াল করে 194 পেজেস আছে। তো আপনি যখন 194 পেজেস পড়তেছেন, ইউ আর স্পেন্ডিং অ্যারাউন্ড
আওয়ার এন্ড আওয়ার টাইম, তাই না? এটা তো আপনি 1 ঘন্টায় পুরো শেষ করতে পারবেন না, অনেক অনেক পেজ। আর এটা একটা এ4 সাইজ থেকে ছোট পেজ, দিস ইজ ফর ডিজাইন। সো এইখানে আপনি সরাসরি কি পড়ে বুঝতে পারেন এই বই থেকে, বা হোয়াট ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড দিস বুক, এইটাকে আপনি 100% ক্লিয়ারলি জানতে পারলেন। ইন সাম ওয়ে দেখা যায় যে আমরা বইয়ের যে টাইটেলটা আছে, অনেক সময় টাইটেলটা পুরো বুঝতে পারি না যে বইটা কিসের উপর রাইট ডাউন করা। কিন্তু যখন হচ্ছে আমরা একটা কনসেপ্ট টাইটেল বা বইয়ের যে মেইন কনসেপ্ট নোটটা আছে এটা যখন আমরা পড়ি, দেন উই উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোল বুক ভেরি ইজিলি। তো এই জন্য এইটার সাথে এটা অ্যাড করাটা খুবই ভালো। অনেক ক্ষেত্রে অনেকে এটা স্কিপ করে, দেন ইটস ওকে যদি আপনার টাইটেলটা ইংলিশে থাকে বা বাংলায় ফরওয়ার্ড থাকে। আদারওয়াইজ you will 100% add this title. Next, we are looking here যে একটা রাইটারের নাম। So the main reason to add this name in the front page bottom position, যেন আমরা সরাসরি ওই বইটা দেখে বুঝে যাই যে এটা রাইটারটা আসলে কে ছিল। তারপর দেখেন এখানে টপ পজিশনে লেখা হয়েছে দ্য ইন্টারন্যাশনাল বেস্ট সেলার। ইট ইজ নট নেসেসারি, এটা মেইন বইয়ে লেখার সময়ও ছিল না। দিস ইজ এ মাস্টার কপি, সো দ্যাটস ওয়াই আমরা এটাকে এখানে দেখতে পাইতেছি যে এটা এখানে লিখে দিচ্ছে। ইট ইজ নট নেসেসারি। বাট এই যে একটা ছবি, বইয়ের কনসেপ্ট, বইয়ের টাইটেলের সাথে ছবির মিল রেখে কোনো কিছুকে আঁকা, দেন একটা কি ফিচার আর রাইটারের নেম, এই 4টা বিষয় মিলে আমাদের কিন্তু মেইন যে ড্রয়িংটা আছে এটাকে আঁকাইতে হবে। অনেকে আবার হচ্ছে বইয়ের সাইডের পাশটাও এঁকে ফেলে, এটা হইতেছে সাইড পাশ, খেয়াল করেন। তো এখানে খুব সিম্পলি বইটার নাম যাবে আর একটা রাইটারের নাম যাবে। এন্ড দ্য লাস্ট পার্ট, অনেক ক্ষেত্রে লাস্ট পার্ট অনেকে ট্রাই করে ফ্রন্ট সাইডও আঁকে আবার ব্যাক সাইডও আঁকে। তো দেখেন এইখানে ব্যাক সাইডটা হচ্ছে অনেক বেশি পরিমাণে এক্সপ্রেসিং জায়গা থাকে সাধারণত। তো যদি আপনি খেয়াল করেন এখানে যে সেম কথা আবার লিখছে, ইকিগাইয়ে যেটা কনসেপচুয়াল যে ব্যাপারটা আছে এটা এখানে উপস্থাপন করছে। খেয়াল করেন কি কি আছে, প্রফেশন, মিশন, প্যাশন অ্যান্ড ভোকেশন। ঠিক আছে, এই 4টা সেক্টরে 4টা ইন্ডিভিজুয়াল কাজ আছে। যেমন আমরা যদি এই মিশনের ভোকেশনে দেখি, হোয়াট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড নিডস, হোয়াট ইউ লাভ, হোয়াট ইউ আর গুড অ্যাট, হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, এগুলো জিনিসপত্র নিয়ে লেখা। ঠিক আছে, তো আপনি যে জিনিসটা করতে পছন্দ করেন, আপনি যদি সেই জিনিসটাকে বেশি ফোকাস করেন, দেন ইউ উইল বি সাকসিডেড মোর ইন ইউর লাইফ রেদার দেন ডুইং আদার থিংস। এটা কিন্তু মেইন ফ্যাক্ট। আমরা কি দেখছি আমাদের সোসাইটিতে, যখন হচ্ছে আমাদের বাবা মা দেখে যে আপনি ভালো কোনো গভর্নমেন্ট মেডিকেলে পরীক্ষাতে চান্স পাইতেছেন না, দেন দে উইল অ্যাডমিটেড ইউ ইন প্রাইভেট মেডিকেল। বাট যখন আপনি 5 বছর পর পড়াশোনা করে বের হইতেছেন, তখন কিন্তু আপনি ভালো মানের ডাক্তার হইতেছেন না। মোস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু এরকম দেখি যে ঢাকা শহরে যত বড় বড় হসপিটাল আছে, সেখানে কিন্তু অনেক চিকিৎসা ভুল দেওয়ার কারণে অনেক শিশু কিন্তু মারা যায়। ইভেন আমাদের প্রাইভেট সেক্টরেও কিন্তু, গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু এগুলো রিসেন্টলি অনেক বেশি দেখা যাচ্ছে। তো যখন আপনার এই মানুষ এক্স্যাক্টলি নিজেদের প্রফেশনাল স্পেসে যেতে পারে না, বা সে যেটা পছন্দ করে সেটা করতে পারে না, দেন এইরকম ব্যাপারগুলো দেখা যায়। আমাদের বাংলাদেশের 90s ছিল খুব একটা গোল্ডেন পিরিয়ড। ইন এভরি সিঙ্গেল স্টেজ সেক্টর, ইন এভরি সিঙ্গেল সেক্টর আমরা যদি দেখি, পিপল আর ফ্লারিশিং। আমরা যদি সিনেমাতে দেখি সালমান শাহ ছিল, তারপর আমরা যদি অর্থনীতিতে দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল, আরো অনেক বড় বড় দিকপাল মানুষরা ছিলেন। আমরা যদি হচ্ছে কোনো লেখালেখির ক্ষেত্রে দেখি, আমরা আহমেদ ছফাকে দেখবো, তারপর হচ্ছে আরো অনেক মানুষই ছিল। ঠিক আছে, আই ডিডন্ট রিমেম্বার রাইট নাও এক্সাক্ট নেম, বাট কিন্তু আপনার অনেক ভালো ভালো মানুষরা ছিল যারা এরশাদের আমলের আগে বা এরশাদের আমলের শুরু হওয়ার টাইমে অনেক ভালোভাবে বাংলাদেশে ভূমিকা রাখছে। ইভেন আন্দোলন বলেন, এইটা সেটা অনেক কিছু বলেন। আমরা তখন অনেক বড় বড় কামরুল হাসানের মতো একজন শিল্পীকে আমরা দেখতে পাই, তখন ওনার তখন লাস্ট আউট ছিল। আমরা সুফিয়া কামালকে দেখছি, অনেক মানুষকেই দেখছি যারা অনেক বেশি পরিমাণে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন করছে। দে আর ফিউরিয়াস,
they are intellectual and they know how to roll this country, but মানুষের ওর পরে একটা ব্যাপক ফিল্টার হইছে, ইকোনমিক্যাল ফিল্টার হইছে 15-20 ইয়ার্স, যার কারণে বাংলাদেশের বর্তমানে এত বাজে অবস্থা। ঠিক আছে, সো এটা খুবই বাজে জিনিস। প্রশাসন যখন লোভী হয়ে যায় তখন ওই দেশে আর কিছু থাকে না, রাইট না? ওই জিনিসটাই হইতেছে। সো লেটস মুভ অন দা আমাদের নেক্সট টাস্ক। আমরা যেটা এটা যখন আঁকবো, হাউ ক্যান ইউ ডু দ্যাট? ঠিক আছে, পরীক্ষার হলে আপনারা যখন একটা বুক ইলাস্ট্রেশন আঁকবেন, দেন দে উইল প্রোভাইড ইউ অ্যারাউন্ড কি কত সময়, ম্যাক্স 15 মিনিটস। আপনাকে পরীক্ষার হলে টোটাল 1 ঘন্টা সময় দেওয়া হবে, সেই 1 ঘন্টা সময়ের ভিতর আপনাকে টোটাল 3টা ড্রয়িং আঁকতে হবে। একটা হইতেছে কম্পোজিশন, সেকেন্ড হচ্ছে লোগো পোস্টার বুক ইলাস্ট্রেশন, এন্ড থার্ড হচ্ছে কোনো পার্সপেক্টিভ ওরিয়েন্টেড ড্রয়িং। আপনি কম্পোজিশন অর পার্সপেক্টিভ ওরিয়েন্টেড ড্রয়িং এ হিউম্যান ফিগার মিক্স করে বা কোনো আরবান এরিয়ার ড্রয়িং আঁকতে পারেন। ইটস কোয়াইট সিম্পল। ফ্রম দ্যাট বিগিনিং আপনাকে সবসময় বিষয়টার উপর ফোকাস করে উপস্থাপন করতে হবে। সো রাইট নাও আমি আপনাদের এটা দেখাচ্ছি, খেয়াল করেন। সো যখন আপনি আঁকবেন তখন অলওয়েজ ট্রাই টু রিমেম্বার দ্যাট যে এটাকে একটা সুন্দর পার্সপেক্টিভের সেন্সে উপস্থাপন করা যায় কিনা। সো আপনি এখানে এইভাবে মার্ক করে নেবেন স্পেসকে। এইভাবে আগে হচ্ছে একটু বেসিক স্পেসটাকে মার্ক করে নেবেন। যারা লাইন ড্রয়িং পারেন না, তারা যদি লাইন ড্রয়িং সম্পর্কে ভালোভাবে প্র্যাকটিস করেন, দেন আপনারা কিন্তু আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু একটা প্রপার বক্সের শেপ এঁকে নিলাম। আর ইভেন এভরি সিঙ্গেল লাইন আমি যেটা ইউজ করেছি, প্রত্যেকটা লাইন কিন্তু আমার খুব বেশি স্ট্রেট ছিল। তো এটা হইতেছে একটা প্রপার পার্সপেক্টিভ। ঠিক আছে, সো আমাদের ভিতরে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। আমরা দেখতেছি যে আমাদের কাছের অংশটা অনেক বেশি বড়। ঠিক আছে, ইন সেম ওয়ে আমরা কিন্তু বইয়ের ভেতরের পার্টটা কিন্তু হালকা করে আগানোর চেষ্টা করতেছি। অ্যাডিশনালি আপনি যাই আঁকান না কেন, সবসময় মাথায় রাখতে হবে যে আপনার আঁকানোটা যেন একটা রিয়েল লাইফের সাথে মিল থাকে, এমন যেন বিষয়টাকে উপস্থাপন করা হয় আপনার আঁকিবুকি থ্রুতে। ঠিক আছে, সো আমরা কিন্তু খুব সিম্পলি লাইনের থ্রুতে বিষয়টাকে উপস্থাপন করলাম। এবার আমরা এটাকে একটা প্রপার বইয়ের শেপে আগে উপস্থাপন করে, দেন উই উইল মুভ অন দ্য নেক্সট স্টেজ। আপনার রেকর্ডিং দেখতে পাচ্ছেন, যখন রেকর্ডিংটা প্লে হবে তখন হালকা একটু স্লো করে দেখে নেবেন, দেন সরাসরি আপনারা বুঝতে পারবেন যে এইটার কি কি বিষয় আমি অ্যাড করলাম, বা ওভারঅল এখানে যে অ্যাক্টিভিটিসটা আছে, লাইনের ওভারঅল বিষয়ের উপস্থাপন যেটা আছে সেটা কেমন ছিল। ঠিক আছে, এই দেখেন, দেখছেন আমাদের কিন্তু প্রপার একটা বইয়ের শেপ চলে আসছে অলমোস্ট। এবার অনেকে আমার কাছে জানতে চায় যে এই যে বাড়তি লাইনগুলো আছে এগুলো কি সে মুছে দিবে কিনা। দেখেন, আপনি চাইলে এই বাড়তি লাইনগুলো মুছে দিতে পারেন, আদারওয়াইজ আপনি না চাইলে এটা নাও মুছতে পারেন। কারণ যেহেতু আপনাকে ফ্রি হ্যান্ড ড্রয়িং আঁকাইতে বলা হয়েছে, সো দ্যাটস ওয়াই ইউ উইল ডোন্ট নিড টু ইরেজ অল দিস লাইনস। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা লাইনটা এত বেশি সময় ব্যয় করে ফেলি বই থেকে মুছতে মুছতে, যে আমাদের অন্যান্য যে ড্রয়িং আছে সেগুলো করার ক্ষেত্রে সময়টাকে অনেক বেশি কমে যায়। এই জন্য হচ্ছে আপনাকে সবসময় যে মোছা লাগবে এমন কোনো কথা নেই। এটা কি দিলাম বলেন তো, আমাদের বইয়ের ভেতরে যে ফিতা টাইপ থাকে। ওকে, ক্লিয়ার? তো দেখেন আমরা কিন্তু খুব সুন্দর একটা বই পেয়ে গেছি এখানে, তাই না?
একদম বইয়ের মতোই দেখা যাচ্ছে। এইটুক আপনি যদি উপস্থাপন করতে পারেন ইটস ইনাফ, কিন্তু ইটস নট ইনাফ টু গেট প্রপার স্কোর। আপনাকে 3টা ড্রয়িংয়ে মোটমাট 30 মার্কস থাকবে, একটাতে মেইন ড্রয়িং থাকবে 15 মার্কসের, আর যদি আপনাকে বুক ইলাস্ট্রেশন বা লোগো এরকম মিক্স করে কিছু দেয় দেন ওইটাতে 7 সরি 7.5 15 আসতে পারে। অর দে উইল গিভ ইউ 2 ইন্ডিভিজুয়াল ড্রয়িং উইদিন 1 hour, you will try to complete all that drawing, ঠিক আছে? সো এবার হইতেছে আমরা যে কাজটা করব, আমরা এখানে কিছু স্পেসিফিক জায়গাকে মার্কস করে নিব এইভাবে, যেন আমাদের পরবর্তী যে কনসেপ্ট বা ব্যাপারটা আমরা উপস্থাপন করতে যাচ্ছি আমরা যেন ওইটাকে এখানে আগাইতে পারি বা লিখতে পারি। সো খুব বেসিক সিম্পল দেখেন, আমরা অলরেডি আর্কিটেক্টের কোনো বই টই নিয়ে কথাবার্তা বলতেছিলাম। সো আমরা এখানে আর্কিটেকচারাল ব্যাপারটাকে উপস্থাপন করে রাখার চেষ্টা করব। ভেরি সিম্পল, আমরা এখানে একটা স্পেস রাখছি, এখানে হচ্ছে আমরা একটা লেখা দিব, সরি এখানে হচ্ছে আমরা একটা ছবি দিব আর্কিটেক্টের, সাপোজ কোনো বিল্ডিং মেকানিজম, মনে করেন যে আমরা এখানে বইয়ের টাইটেলটা দিলাম নিয়ম। ঠিক আছে, অবশ্যই এই বইটা যেই প্যাটার্ন আপনি উপস্থাপন করেছেন আপনার লেখাটাকেও সেম প্যাটার্নে উপস্থাপন করতে হবে। আচ্ছা, নিয়মটা কি? নিয়মটা হইতেছে যে সৌদি আরব রিসেন্টলি ভিশন 2030 একটা প্রজেক্ট লঞ্চ করতেছে, যেখানে হচ্ছে আমরা সৌদি আরবে অনেক ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাইতেছি যেটা খুবই ইন্টারেস্টিং। যেমন জেদ্দা টাওয়ার আছে, তারপর অনেক দারুণ দারুণ সব ইনফ্রাস্ট্রাকচার আছে। সৌদি আরব মূলত এটা থ্রুতে মানুষকে অ্যাট্রাক্ট করতে যাচ্ছে। 30 এক্সপো, ওয়ার্ল্ড ট্রেড এক্সপো 30, তারপর উইন্টার অলিম্পিক, তারপর হইতেছে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ, এরকম অনেক কিছু তারা অ্যারেঞ্জ করতে যাইতেছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, অনেক কিছু। ফর দ্যাট রিজন তারা অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে যেন মানুষ তাদের দেশে ইনভেস্ট করে আর তারা হচ্ছে অয়েলের বিকল্প কোনো কিছু উপস্থাপন করতে পারে। তো এই নিয়ম যে আর্কিটেক্ট আছে এটার উপর বেস করে আমরা একটা বই বা এই টাইপের বিষয়কে উপস্থাপন করতেছি, ঠিক আছে? নিয়ম আর্কিটেকচার। দেখছেন, এভাবে আপনি সুন্দর করে নিয়ম আর্কিটেকচার লিখলেন, দেন আপনি আস্তে আস্তে করে এখানে হচ্ছে একটা বিল্ডিং এর শেপ বা কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করলেন। খেয়াল করে দেখেন, ঠিক আমি যতগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিন্তু সবগুলো এখানে উপস্থাপন করলাম, তাই না? এখন এইখানে রাইটারের নাম দিয়ে দিলেন, মনে করেন রাইটারের নাম দিলেন যে জিডি প্রবীণ। আর অবশ্যই অবশ্যই ফন্টের যে ব্যাপারটা আছে এটাকেও মাথায় রাখতে হবে, যে ফন্টটা যেন আপনার একটা স্টাইলিশ এইরকম প্রসেসে থাকে। তো এখানে হচ্ছে আমরা কমপ্লিটলি নিয়ম আর্কিটেকচার সম্পর্কে একটা প্রপার বই সম্পর্কে আমরা দেখতে পাইতেছি। এখানে এখানে আপনি দিতে পারেন যেই প্রকাশনী সেই প্রকাশনীর একটা বেসিক লোগো, আর এখানে আবার লিখে দিতে পারেন নিয়ম হালকা করে, ঠিক আছে, জাস্ট বিষয়টাকে বোঝানোর জন্য। আর দেন আপনি এখানে এখানে দিলেন যে সৌদি কি বলে 2030 প্রজেক্ট স্টাডি। তো আমরা বুঝে গেলাম যে এই বইটা আসলে কিসের উপর। মনে করেন যে আপনাদের কোয়েশ্চেন আসলো যে
আর্কিটেক্টের একটা বই সম্পর্কে একটা বইয়ের লোগো আঁকো, এই একটা বইয়ের বুক ইলাস্ট্রেশন করো। এখন আপনি এখানে নামের জায়গায় যে কোনো কিছু দিতে পারেন, আপনি এখানে টাইটেলের জায়গায় হচ্ছে যে কোনো কারোর নাম দিতে পারেন, কোনো বাংলাদেশের একজন বিখ্যাত আর্কিটেক্টের নাম দিতে পারেন, এটা ডিপেন্ড করে, বাট খুব বেশি নেসেসারি না। আপনার মেইন কনসেপ্ট হচ্ছে বই সম্পর্কে তারা দেখতে চায় যে আপনি এই জিনিসটাকে কতটা সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করতে পারেন। সো এটা আমি 100% এই আঙ্গিকেই উপস্থাপন করেছি, কারণ নিয়ম হচ্ছে রিসেন্টলি একটা খুবই পপ আপ একটা কাজ ইন্টারন্যাশনাল মার্কেটে, আর অনেক মানুষ এখানে দেখতেছে যে আফটার 2030 কত দারুণ ভাবে হচ্ছে এই জিনিসটাকে তারা উপস্থাপন করছে। যেমন ওইখানে একটা বিল্ডিং হচ্ছে, যে কি বলে, কিউব, বিল্ডিং এর নামটাই হচ্ছে কিউব। তো কিউব বিল্ডিং এর কাজটা হইতেছে কি, যে এই বিল্ডিং এর থ্রুতে আর কি আপনি মোটামুটি একটা কমপ্লিট ধারণা পাবেন যে কিভাবে একটা নেক্সট লেভেলের উপস্থাপন হচ্ছে বিষয়গুলা। যে মানে খুব সিম্পলি যদি বলি যে ইটস কাইন্ড অফ লাইক আপনি একটা ইনডোর স্পেসেই আছেন আর ওর ভিতরে সব আছে, অন্যরকম। মানে এটা আসলে ওই না কিউব লিখে সার্চ করেন সৌদি আরব রিসেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন, তাহলে আপনি অনেক কিছু ইনফরমেশন পাবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো এইভাবে তো আমরা এই একটা কমপ্লিট বইয়ের একটা স্ট্রাকচার বের করে নিলাম। তো এরকম অনেক ভ্যারিয়েশন বই আসতে পারে, যেমন স্বাধীনতা দিবস উপলক্ষে একটা আর্কিটেক্টের বই লঞ্চ হচ্ছে, এরকম একটা ইভেন্টের বইয়ের কভার পেজ আঁকো, এরকম যে কোনো কিছু দিতে পারে। সো ওই জিনিসটা আঁকার ক্ষেত্রে আপনাকে সবসময় মাথায় রাখা লাগবে এরকম একটা ভিজুয়াল থাকবে, টাইটেল থাকবে, অ্যান্ড রাইটার নেম, বুকস কনসেপ্ট। ঠিক আছে, এই চারটা জিনিস অবশ্যই আপনাকে উপস্থাপন করতে হবে। সবাই ক্লিয়ার?